প্রত্যয়ের কথাবার্তা আপনাদের সাথে হয়েছিল। আমরা কৃত প্রত্যয় নিয়ে আলোচনা করেছিলাম এবং কৃত প্রত্যয়কে আমরা চেষ্টা করেছিলাম আরো যত আমি এখনো পর্যন্ত কারো হোমওয়ার্ক কিন্তু গ্রুপে দেখিনি। সো আমি জানি না তোমরা হোমওয়ার্ক করোনি কেন, এবং আমি বলেছিলাম যে হোমওয়ার্কটা করে শিখবো যেহেতু গ্রুপ আছে। বোঝা আমি কি বোঝাতে পেরেছি? তো প্রকৃতি প্রত্যয় থেকে কেমন প্রশ্ন হবে? এরকম শব্দ দেওয়া থাকবে। এই শব্দগুলো আমরা প্রকৃতি প্রত্যয় করব এবং প্রত্যয়ের নামটা কি সেটা হচ্ছে আমরা শেষে লিখে দিব। অর্থাৎ শুরুতেই হচ্ছে আমরা প্রদত্ত শব্দগুলো লিখব। যেমন আমি মনে করব যে নবান্ন শব্দটা লিখব, ওটা প্রকৃতি প্রত্যয় করব, তারপর এটা কোন প্রত্যয় সেটাও লিখে দিব। ঠিক আছে? তো এই হচ্ছে নমুনা প্রশ্ন, অর্থাৎ প্রকৃতি প্রত্যয় থেকে পরীক্ষায় যদি প্রশ্ন আসে এই ধরনের প্রশ্ন থাকবে। খেয়াল করে দেখো এখানে ৮টা শব্দ রয়েছে। ৮টা শব্দ থেকে ৫ শব্দের প্রকৃতি প্রত্যয় করতে এবং ৫টা শব্দের জন্য নাম্বার বরাদ্দ রয়েছে ৫। ওকে? থ্যাংক ইউ। তো চলো তাহলে গতদিন ক্লাসে কিন্তু এই ওকে? আমি আরেকবার দিচ্ছি। খেয়াল করে দেখো ভাই, আমি গতদিন ক্লাসে কিন্তু এই এইভাবে কিন্তু গতদিন ক্লাসে আমি কিন্তু একেবারে শর্টকাটে বুঝিয়েছিলাম। আমি কি বলছিলাম? যে আমি ধরে নিচ্ছি আমি প্রকৃতি বুঝি না, আমি প্রত্যয়টা বুঝি না। তো আমি বলেছিলাম কি? একটা শব্দকে ভাঙবো, সেই শব্দকে ভাঙার পরে প্রথম অংশের নাম প্রকৃতি এবং পরবর্তী অংশের নাম প্রত্যয়। আমি বলেছিলাম কিনা? ইয়েস, আমি কিন্তু বলেছিলাম। এবং আমি তোমাদেরকে এমন কথা বলেছিলাম যে ভাই তোমরা প্রকৃতি প্রত্যয় এটা মাথা থেকে ঝেড়ে ফেলো। তোমরা এটা মাথায় ঢুকাও যে প্রকৃতি প্রত্যয় বলে জগতে কিছু নাই। আসলে টপিকটা হচ্ছে সন্ধি বিচ্ছেদ। তো আমরা সেই ছোটবেলা থেকে সন্ধি বিচ্ছেদ কম বেশি পারি। অর্থাৎ একটা শব্দ থাকে সেটাকে আমরা এভাবে সন্ধি করি বা এটা শব্দটাকে বিচ্ছেদ করে শব্দটাকে ভেঙে ফেলি। এবং এই সকল ক্ষেত্রে দেখা যায় যে একটা শব্দকে ভাঙলাম, ভাঙার পরে প্রথম অংশের নাম প্রকৃতি, পরবর্তী অংশের নাম প্রত্যয়। গতদিন ক্লাসে বলেছিলাম। মনে আছে? এবং আমি এটাও বলেছিলাম যে প্রত্যয়গুলো সবসময় কি হয়? অর্থহীন হয়। এই হচ্ছে প্রত্যয় আ, ই, অনা, তব্য। এগুলো খেয়াল করে দেখো। আলাদাভাবে যদি আমি এগুলো বলি, এগুলোর কিন্তু আসলে কোনো অর্থ নাই। সো এইজন্য বলা হয় প্রত্যয়গুলো বাস্তবে অর্থহীন। আর এই প্রকৃতি মূলত ২ টা ভাবে হয়ে থাকে। একটা হচ্ছে প্রকৃতি শব্দ দ্বারা গঠিত হয় এবং ধাতু দ্বারা গঠিত হয়। আমি বলেছিলাম এই যেমন বাঘা একটা শব্দ এসেছে বাঘ শব্দ থেকে, দৈনিক একটা শব্দ এসেছে দিন শব্দ থেকে। কিন্তু মনে করো কর্তব্য একটা শব্দ এসেছে ক্রি থেকে। এই ক্রিটা কি? আমি বলেছিলাম ক্রি হচ্ছে ক্রিয়াপদের যে মূল অংশ। গতদিন ক্লাসে এটা নিয়ে বলেছিলাম যে ক্রিয়াপদের মূল অংশকে বলা হয় ধাতু। একজন প্রশ্ন করেছিল যে ধাতু কি? আমি শেষবারের মতো আরেকবার বলে দিচ্ছি। এই পৃথিবীতে সব বাইরের দিকে তাকিয়ে দেখো সুন্দর গাছগাছালি। গাছেরও কিন্তু একটা ভিত্তি রয়েছে। যেটাকে আমরা বলি শিকড়। তো একইভাবে এই পৃথিবীতে প্রত্যেকটা শব্দের একটা মূল রয়েছে। অর্থাৎ আমরা যতগুলো শব্দ জীবনে ব্যবহার করি বা বলি, এই প্রতি মনে রাখবো এই পৃথিবীতে ক্রিয়াপদ যেহেতু একটা পদ, তো ক্রিয়াপদের একটা মূল রয়েছে। ক্রিয়াপদের কি রয়েছে? ক্রিয়াপদের রয়েছে একটা মূল বা ক্রিয়াপদের রয়েছে একটা গোড়া। তো এই ক্রিয়াপদের যে গোড়া, ক্রিয়াপদের যে মূল অংশ সেটাকে বলা হয় ধাতু। যেমন এই যে চলে, এটা একটা শব্দ, এটাকে আমি ভাঙলাম চল যুক্ত এ। তো এই যে চলে একটা ক্রিয়াপদ, এই আর এই ক্রিয়াটা হচ্ছে একটা ধাতু। আমরা আলোচনা করব হচ্ছে তদ্ধিত প্রত্যয়। আমি কি বলেছি? আর যত পদ আছে সব হচ্ছে তদ্ধিত প্রত্যয়। ক্রিয়াপদ বাদে প্রত্যয়। গতদিন ক্লাসে আমরা আলোচনা করেছিলাম যে ক্রিয়া, ধাতু এর সাথে যা সম্পর্কিত সব হচ্ছে কৃত প্রত্যয়। আর আজকে আমরা মনে রাখবো ওই ক্রিয়াপদ ধাতু বাদ দিয়ে আজকে ক্লাসে আমরা আলোচনা করব। এবং ক্রিয়াপদ ধাতু এগুলো বাদ দিয়ে পৃথিবীতে যত পদ আছে, বিশেষ্য পদ রয়েছে, বিশেষণ পদ রয়েছে, সর্বনাম পদ, অব্যয় পদ, এই সব কিছু হচ্ছে তদ্ধিত প্রত্যয়। তো আমি কিন্তু গতদিন ক্লাসে একটা ব্রিফিং এতক্ষণ ধরে দিলাম। যারা ছিল গতদিন ক্লাসে আরেকবার রিভিউ হয়ে গেল। এখন আমরা ছোট করে একটা নামাজি বিরতি নিব। নামাজি বিরতি নিয়ে আমরা একেবারে সুন্দর করে তদ্ধিত প্রত্যয় নিয়ে আলোচনা শুরু করব। আমরা নামাজি বিরতি কাল হচ্ছে মূলত বিশেষ্য পদ অংশ যুক্ত হয়ে একটা শব্দ হয়ে গেছে ঢাকায়। অর্থাৎ একটা বিশেষ পদ বা শব্দের সাথে আমি একটা শব্দাংশ, অর্থহীন শব্দাংশ আই যোগ করলাম এবং যোগ করে সেটা হয়ে গেছে একটা তদ্ধিত প্রত্যয়। তো যাই হোক ভাই আমরা তদ্ধিত প্রত্যয় নিয়ে ডিটেইলস এখন আলোচনা করব। তো তদ্ধিত প্রত্যয় যে ৩ প্রকার, বাংলা তদ্ধিত প্রত্যয়, সংস্কৃত তদ্ধিত প্রত্যয়, বিদেশি তদ্ধিত প্রত্যয়, এগুলো আসলে ভাই তোমার দরকার নাই। ঠিক আছে? কোনটা কোন প্রত্যয় এটা ভাই মূলত পরীক্ষায় প্রশ্ন আসবে না। ঠিক আছে? পরীক্ষায় প্রশ্ন আসবে কি? একটা শব্দ দিয়ে বলবে এই শব্দটা কোন প্রত্যয় এটা তুমি বের করো। যেমন ভাই মনে করো পরীক্ষায় প্রশ্ন আসবে কোথার কথা আমি বললাম জেলে। এই শব্দটা পরীক্ষা অনেকবার আসছে এইচএসসি পরীক্ষায় যে জেলে শব্দটা এটা কোন প্রত্যয়। তো এটা পারার জন্য আমি কি করব? আমার প্রথম কাজ হচ্ছে আমি প্রথম দিন ক্লাসে বলেছিলাম যে প্রকৃতি প্রত্যয় এই শব্দটাই মাথা থেকে ঝেড়ে ফেলো। তুমি ধরে নাও এটা একটু সন্ধি বিচ্ছেদ। ঠিক আছে? জাস্ট এটুকু, এর বাইরে কিছু লাগবে না। তো জেলে শব্দটা আমি সন্ধি বিচ্ছেদ করলাম জাল যুক্ত এ বা ইয়া। ঠিক আছে? তুমি এখানে ইয়াও হতে পারে, এও হতে পারে, এও হতে পারে। এটা নিয়ে সমস্যা নেই।
জাল যুক্ত ইয়ে বা ইয়া। এখন ভাইয়া তুমি একটু নিজের কাছে নিজে প্রশ্ন করো তো, আমি যদি জিজ্ঞাসা করি যে জাল এটা কোন পদ, খেয়াল করে দেখো অটোমেটিক ভাবে তুমি বলতে পারবা জাল হচ্ছে মূলত বিশেষ্য পদ। তাহলে আমার যে তোমাদের সাথে কথা ছিল যে একটা শব্দকে ভাঙার পরে আমি যদি বুঝে যাই যে ক্রিয়াপদের কোনো গন্ধ ওই শব্দের মধ্যে নাই, তাহলে চোখ বন্ধ করে সেটা হয়ে যাবে তদ্ধিত প্রত্যয়। তাহলে জেলে শব্দটাকে আমি ভাঙলাম জাল যুক্ত এ বা ইয়া, জাল শব্দটা বিশেষ্য পদ, সো এটা হচ্ছে তদ্ধিত প্রত্যয়। শহুরে মূলত শব্দটা হবে শহুরে, শহুরে শব্দটাকে আমি ভেঙে ফেললাম, শব্দটা হবে শহর যুক্ত ইয়া। শহর শব্দটা কি খেয়াল করে দেখো, এটাও বিশেষ্য পদ। মেটে শব্দটাকে আমি ভাঙলাম, মাটি শব্দটা কি খেয়াল করে দেখো, এটাও কিন্তু নাউন বা বিশেষ্য পদ। সোনালী শব্দটাকে আমি ভাঙলাম, আমি পেয়ে গেলাম সোনা, সোনা শব্দটা কি অবশ্যই বিশেষ্য পদ। তাহলে খেয়াল করে দেখো ভাই, এখানে যে শব্দগুলো আসছে চাকর, বেগুন, বেল, আদর, যাই বল, প্রত্যেকটা শব্দই হচ্ছে বিশেষ্য পদ। আর তোমাদের সাথে আমার কথা ছিল যে এই পৃথিবীতে ক্রিয়া বাদ দিয়ে আর যে পদ থাকবে সব হবে তদ্ধিত প্রত্যয়। খেয়াল করে দেখো এখানে কিন্তু ক্রিয়াপদ বাদ দিয়ে বাকি যে পদগুলো রয়েছে সবই যে পদই হোক মূলত সেটা তদ্ধিত প্রত্যয়। আমি কি বোঝাতে পেরেছি ছোট ভাইরা? সবাই কি বুঝতে পেরেছো? আমার বিশ্বাস তোমরা সবাই বুঝতে পারছো, এখানে আমি তেমন কঠিন কিছু বলিনি। ওকে, এবার খেয়াল করে দেখো পরীক্ষায় কিন্তু আসলে প্রশ্ন আসবে কি সাহিত্যিক শব্দটার কোন প্রত্যয়। তো তুমি কি করবা, আগে সাহিত্যিক শব্দটার প্রকৃতি প্রত্যয় করে নিলে, সাহিত্যযুক্ত ই। এবার আমি কি করেছি তোমাদের সুবিধার্থে, আমি একটা টেকনিক বের করেছি। আমি বের করিনি, এটা বিভিন্ন বই পুস্তক থেকে অ্যানালাইসিস করে নিজের কিছু থিংকিং অ্যাড করে জাস্ট এখানে অ্যাড করা, যে একটা শব্দের শেষে যদি ইক থাকে প্রত্যয় হিসাবে বলবে হচ্ছে ইক বা ইসনিক। শব্দের শেষে কি থাকতে হবে, ইক। যে কোনো একটা শব্দ, মনে করো পরীক্ষায় প্রশ্ন আসছে সাহিত্যিক, মাধ্যমিক, সাপ্তাহিক, বৈদিক, আকস্মিক। খেয়াল করে দেখো প্রত্যেকটা শব্দের শেষে কিন্তু ইক রয়েছে। আর তুমি মনে রাখবা যদি কোনো শব্দের শেষে ইক থাকে, যদি কোনো শব্দের শেষে ইক থাকে প্রত্যয় হিসেবে বসবে ইক। ইসনিকটা মাথায় রাখার দরকার নাই। এটা কেমন লিখতে যে আবার বানান টানান ভুল হয় কিনা, দরকার নেই। আমি সহজ কথা মনে রাখলাম, একটা শব্দ পরীক্ষায় প্রশ্ন এসেছে, ওই শব্দটার শেষে আমি দেখবো ইক রয়েছে, তার মানে চোখ বন্ধ করে মনে রাখবো প্রত্যয় হিসেবে বলবে ইক। এখন আমি কি করবো, শুধু শব্দটাকে একটু সুন্দরভাবে ভেঙে ফেলবো। যেমন মনে করো সাহিত্যিক একটা শব্দ, আমি ভাঙলাম সাহিত্যযুক্ত ইক। মাধ্যমিক একটা শব্দ, আমি ভাঙলাম মধ্যমযুক্ত ইক। সাপ্তাহিক একটা শব্দ, সপ্তাহযুক্ত ইক। বৈদিক একটা শব্দ এসেছে বেদ থেকে, বেদযুক্ত ইক। আকস্মিক এসেছে অকস্মাৎ থেকে, অকস্মাৎযুক্ত ইক। এবং তোমরা একটা জিনিস খেয়াল করে দেখো, এই যে প্রত্যেকটা শব্দ আমি যেগুলো দাগিয়ে দিচ্ছি ভাই, এগুলো একটু বইয়ে মার্কিং, সরি তোমাদের কাছে পরবর্তীতে ক্লাসটা রেকর্ডিং দেখবা বা রেকর্ডিং শুনবা, আমি যে শব্দগুলো মার্কিং দিচ্ছি, এই শব্দগুলো কিন্তু এইচএসসি পরীক্ষার জন্য না, এইচএসসি এবং ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্ট এই দুইটার জন্যই গুরুত্বপূর্ণ। সুতরাং খুব 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 ভালোভাবে সবগুলো পরবর্তীতে বইয়ে দাগিয়ে পড়ো, ঠিক আছে? এবং তুমি জিনিস খেয়াল করে দেখো, এই যে শব্দটাকে তুমি ভাঙলে, ভাঙার পরে যে শব্দই হলো না কেন, প্রত্যেক দেখো এসো আর যাই হোক ক্রিয়াপদ কোনো প্রকার কোনো গন্ধ খুঁজে পাওয়া যাচ্ছে না। আর যেহেতু ক্রিয়াপদ কোনো গন্ধ পাওয়া যায় না, সুতরাং চোখ বন্ধ করে এটা হচ্ছে, ঠিক আছে? ওকে, কোনো শব্দের শেষে যদি এও থাকে, আনেও, পাথেও, গাঙ্গেয়, আতিথেয়, খেয়াল করে দেখো প্রত্যেকটা শব্দের শেষে কিন্তু রয়েছে এও। আমরা মনে রাখবো কোনো শব্দের শেষে যদি এও থাকে প্রত্যয় হিসেবেও বসে যাবে ইও। হ্যাঁ, এসনো, এসনেও হতে পারে, তাতে মনে হয় এই দরকার নাই। আপনি আপনার মতো করেই পড়ুন, অর্থাৎ এও যেখানে প্রত্যয় এও সেখানে। তো আগ্নেয় শব্দটাকে আপনি ভাঙলেন অগ্নিযুক্ত এও, ব্যাস হয়ে গেল। পাথেয় পথযুক্ত এও, ব্যাস হয়ে গেল। আমি কি বোঝাতে পেরেছি ভাই? এখানে তোমরাই বলো, এখানে কঠিন কিছু আছে? একেবারে সহজ। এই স্লাইডে যে শব্দগুলো রয়েছে আমি এখানে ৩টা টিক চিহ্ন দিয়ে দিলাম, মানব এবং শৈশব। এইচএসসি পরীক্ষায় অনেকবার এই ২টা শব্দ বোর্ড পরীক্ষায় এসেছে। মানব এবং শৈশব শব্দ ২টা মনে রাখবেন। আর সহজ কথা মনে রাখবেন, কোন শব্দের শেষে যদি অব থাকে, মানব, গৌরব, শৈব, পার্থিব, শৈশব, মাধব, বৈষ্ণব, কোষটা হচ্ছে না এর সাথে। তারপরও এই প্রত্যেকটা শব্দের শেষে খেয়াল করে দেখেন এখানে রয়েছে অব। আর অব মানেই আপনি মনে রাখবেন প্রত্যয় হিসেবে বসবে অ বা স্ন। আপনার যেটা সুবিধা আপনি এটা দিন। আমি হলে দিতাম অ। কেন ভাই আমার স্ন টেস্ন লিখতে যে যদি মনে হয় আমি একটা লিখতে যে বানান টান ভুল করি, দরকার কি ভাই? এত ভালোবাসার দরকার নেই। যেখানে অ হলেই হয়ে যাচ্ছে, সেখানে স্ন নিয়ে এত চিন্তা ভাবনা কিছু নেই। সো এবার কি হলো, আমি মানব শব্দটাকে ভাঙলাম মনুযুক্ত অ, তাহলে মনু বিশেষ্য পদ। বান্ধব বন্ধু বিশেষ্য পদ। পার্থিব পৃথিবী। খেয়াল করে দেখো প্রত্যেকটা শব্দই কিন্তু ক্রিয়াপদের কোনো গন্ধ নাই, বিশেষ্য পদের গন্ধ রয়েছে। আর যেখানেই বিশেষ্য পদের গন্ধ সেটাই হচ্ছে তদ্ধিত প্রত্যয়। আমি কমেন্ট বক্সে একটু অন করে দিচ্ছি ছোট্ট ভাইয়েরা, একটু কমেন্ট বক্সে জানাও তো সহজ লাগছে নাকি কঠিন লাগছে? প্রথম দিন একটু কঠিন কঠিন লাগছিল, আমার বিশ্বাস আজকে অনেক সহজ লাগছে। বলো তো, এই যে সাইদুল বলছে ক্লিয়ার, বলো তো সোজা লাগছে না কঠিন লাগছে, ইজি নাকি হার্ড? সবাই বুঝতে পারছো? সোনিয়া, এই যদি তোমার কাছে কঠিন লাগে ভাই তাইলে বলার কিছু নাই রে ভাই। প্রথম লেকচার করো নাই ভাই, কোনো সমস্যা নেই ভাইয়া। মানুষ প্রথম লেকচার না করতে পারে ভাই, কিন্তু কোনো সমস্যা নেই। তুমি দয়া করে কমেন্ট বক্স, আমাদের ক্লাস রেকর্ডিং থাকে, একটু রেকর্ডিংটা দেখে এসো। রেকর্ডিংটা দেখে এসে ক্লাসটা করলেই দেখবা একেবারে ইজি হয়ে গেছে। এর থেকেও সহজ করে আসলে বোঝানো সম্ভব হচ্ছে বন্ধুযুক্ত অ।
এবার পাশে তাহলে এইটা হচ্ছে মূল শব্দ, এটা প্রকৃতি প্রত্যয়, ডান পাশে লিখবে এটা তদ্ধিত প্রত্যয়। এটা কেন তদ্ধিত প্রত্যয়? কেন না সহজ কথা বলে দিচ্ছি যে এর মধ্যে কোনো ক্রিয়াপদের গন্ধ নেই। আর ক্রিয়াপদের গন্ধ যেখানে নাই সেটা হচ্ছে তদ্ধিত প্রত্যয়। বাস হয়ে গেল। এর থেকেও সহজ আর কি আছে বলো ভাই? আশা করছি আপনারা সবাই বুঝতে পেরেছেন। এখানে না বোঝার কিছু নাই। এই যে সামিয়া বলছে অনেক ইজি লাগছে এবং আমার বিশ্বাস আপনাদের আ আরো সহজ লাগবে। থ্যাংক ইউ। রেজাউল বলছে রিফা বলছে ফর্মটা ওপেন হচ্ছে না। ফর্মটা তো ওপেন না হওয়ার কিছু নাই। ওকে। সো আমি আবার কমেন্ট বক্স অফ করে দিচ্ছি। আমার যখন দরকার হবে আবার আপনাকে আমি টেনে নিব। আপাতত অফ থাকুক। এরপরে কি? এরপরেও খেয়াল করে দেখেন, কোন শব্দের শেষে যদি বি থাকে, কোন শব্দের শেষে যদি বি থাকে প্রত্যয় হিসেবে আসবে বি। দেখুন আমি শর্টকাটে আপনাদের এটা লিখে দিয়েছি কেন? যাতে করে আপনার সহজে এটা মনে থাকে। যে পরীক্ষায় যে তুমি দেখলে যে মেধাবী শব্দটা পরীক্ষায় এসেছে। এখন তুমি কনফিউজ হয়ে গেছো যে আসলে প্রত্যয় কি হবে? বি হবে না বিন হবে না অন্য কিছু হবে। তখন তুমি সহজে মাথায় রাখবা যে কোন শব্দের শেষে যদি এরকম বি থাকে প্রত্যয় হিসেবে বলবে হচ্ছে বিন। যেমন মেধাবী শব্দটা আমি প্রকৃতি হচ্ছে বললাম মেধা, এটা প্রত্যয় হচ্ছে বিন। তেজস্বী, তেজ যুক্ত বিন। এখানে এটা দিতে পারো নাও দিতে পারো, দিলে ভালো হয়। সো এই যে দেখো তেজ, মেধা, মায়া প্রত্যেকটা শব্দের সাথে ক্রিয়াপদের কোনো বন্ধ নাই। সহজ কথা মনে রাখবেন, কোন শব্দের সাথে শেষে যদি বান থাকে প্রত্যয় হিসেবে আপনি বসাবেন বান বা বতুক, আপনার যেটা সুবিধা। আর মনে রাখবেন কোন শব্দের সাথে কোন শব্দের শেষে যদি মান থাকে, মান থাকলে প্রত্যয় হিসেবে বসবে মান বা মতুক। মনে থাকবে সোজা কথা, শব্দের শেষে রয়েছে বান, প্রত্যয় হিসেবে বসে গেছে বান বা বতুক, বান বান বা বতুক। তাহলে এটা আমি শর্টকাটে একটু বুঝিয়ে দিলাম। এবার আপনার কাজ হচ্ছে এটা আপনি সুন্দর করে পড়বেন। দয়াবান, দয়াযুক্ত বান, বাস। স্বাস্থ্যবান, স্বাস্থ্যযুক্ত বান। এর মধ্যে কঠিন কি আছে ভাই? আর এই যে সংস্কৃত কি প্রত্যয়, বাংলা কি এগুলো লাইফে কোনো কাজে লাগবে না, এগুলো বাদ। ওই যে বলছিলাম শব্দের শেষে মান থাকলে প্রত্যয় হিসেবে বলবে মতুক বা মান বা মতুক, বাস। তোমরা বলো এই কঠিন কিছু? আমার কাছে কিন্তু একটু কঠিন লাগছে, একেবারেই কিন্তু আমার কাছে কঠিন লাগছে। এখন এই স্লাইডে যে শব্দগুলো রয়েছে আমি একটু দাগিয়ে দিচ্ছি, আপনারা দাগিয়ে রাখেন। প্রাচুর্য, বৈদ্য শব্দগুলো গুরুত্বপূর্ণ। শব্দের শেষে যদি জফলা থাকে অথবা অন্তস্থীয় জয়ের রেফ থাকে, আমরা সেটার প্রত্যয় হিসেবে লিখব এষ্ণ বা জ, যে কোনোটাই। স্ন বা জ, যে কোনোটা লিখতে হবে। আপনার যেটা সুবিধা আপনি লিখবেন। গ্রাম্য একটা শব্দ শেষে রয়েছে জফলা, আপনি প্রকৃতি প্রত্যয় করলেন গ্রাম যুক্ত জ, শেষ। সৌভাগ্য, শুভ যুক্ত জ, শেষ। তুমি বলো ভাই এর মধ্যে ক্রিয়াপদের কোনো গন্ধ নাই, আর যেখানে গন্ধ নাই সেহেতু এটা অবশ্যই অবশ্যই তদ্ধিত প্রত্যয়। আমি কি বোঝাতে পেরেছি? আপনারা লক্ষ্মী ছেলেমেয়ের মতো একটু করবেন। অসংখ্য ধন্যবাদ। মেটে শব্দটা এসেছে মাটিতে, তো কোন শব্দের শেষে যদি থাকে প্রত্যয় হিসেবে দুটাই বসতে পারে, মাটি যুক্ত ইয়া বা এ। ওকে, থ্যাংক ইউ। নেক্সট কোয়েশ্চেন, মাধ্যমিক শব্দের সঠিক প্রকৃতি প্রত্যয় কোনটি? পরীক্ষা কিন্তু এখানে প্রশ্ন এসেছে যে মাধ্যমিক শব্দটার সঠিক প্রকৃতি প্রত্যয় কোনটি? সবাই একটু উত্তর করবেন প্লিজ। সবাই উত্তর করেন। থ্যাংক ইউ, আমরা উত্তর পেয়ে গিয়েছি। হচ্ছে মাধ্যম না হবে না, হবে হচ্ছে মধ্যম থেকে। যে মাধ্যমিক পরীক্ষা, মাধ্যমিক মানে কি? কোনো কিছু মাঝখানে যেটা। প্রাইমারিও শেষ, তারপরে কলেজের মাঝে, প্রাইমারির মাঝেই হচ্ছে মাধ্যমিক ব্যাচ, এই জন্য এটাকে বলা হয় মধ্যম যুক্ত ই বা স্ট্রিং, যেকোনো একটাই। নেক্সট কোয়েশ্চেন, আকস্মিক শব্দের সঠিক প্রকৃতি প্রত্যয় নিচে কোনটি? প্রত্যেকটা প্রশ্নের জন্য আমি 20 সেকেন্ড করে সময় দিচ্ছি। সবাই একটু বলবেন প্লিজ। ভালো প্রশ্ন ছিল এবং আমরা মোটামুটিভাবে সবাই উত্তর করতে পেরেছি। এবং চলুন সবার উত্তর মিলিয়ে নিচ্ছি। আকস্মিক শব্দটা এসেছে অকস্মাৎ থেকে। অকস্মাৎ মানে কি জানো তো? অকস্মাৎ মানে হচ্ছে হঠাৎ। রেলগাড়ির কামরায় হঠাৎ দেখা, এই যে হঠাৎ, ঠিক আছে? সো অকস্মাৎ। নেক্সট কোয়েশ্চেন, চাকুরে শব্দটার সঠিক প্রকৃতি প্রত্যয় নিচের কোনটি? চাকুরে মানে কি? যিনি চাকরি করেন তাকেই কিন্তু বলা হয় চাকুরে।
না কেন, দেখবা ব্যক্তি কিন্তু সবসময় আসলে সে চাকরের মতো কাজ করেই যায়। ঠিক আছে? সো এই জন্য চাকুরে শব্দটা এসেছে চাকর থেকে, আর যেকোনো শব্দের শেষে যদি ইয়ে থাকে প্রত্যয় হিসেবে আসে হচ্ছে ইয়া। আমরা সেটাই করলাম। গৌরব শব্দের সঠিক প্রকৃতি প্রত্যয় কোনটা? কিছুদিন আগে এসএসসি পরীক্ষার সময় এই সন্ধি বিচ্ছেদটা তোমরা পড়েছিলে। দেখি সন্ধি বিচ্ছেদটা মনে আছে কিনা আজকে দেখব। গৌরব শব্দের সঠিক প্রকৃতি প্রত্যয় কোনটি? সবাই অ্যান্সার করব আমরা। একটা হবে, এটা বলা ভুল হবে। ঠিক আছে? গৌরব শব্দটা এসেছে গুরু থেকে, গুরুযুক্ত গৌরব। ঠিক আছে? পরবর্তী প্রশ্নের দিকে আমরা যাচ্ছি না। এবার আমরা পরবর্তী টপিকে চলে যাব। অর্থাৎ ওই একইভাবে আমরা প্রকৃতি প্রত্যয়গুলো আরো আরেকবার ওকে? তাহলে চলুন আমরা মোস্ট ইম্পোর্টেন্ট আরো কিছু তদ্ধিত বলা। যেকোনো শব্দের শেষে জফলা থাকতেই পারে। জফলা মানে হচ্ছে প্রত্যয় হিসেবে বলবে জ। সহজ কথা। অন্তস্থীয় জ। এবার আমি দেখলাম এই যে সাম্য একটা শব্দ, এটা আমি প্রকৃতি প্রত্যয় করলাম। সমযুক্ত এই যে দেখো প্রত্যয় হিসেবে এসেছে জ। সভ্য শব্দটা এসেছে সভা থেকে। এই যে দেখো শেষে জ ফলা, তার মানে প্রত্যয় হিসেবে আছে জ। আলস্য এসেছে অলস থেকে এবং শেষে জ। সো একটা বিষয় একটু খেয়াল করো ভাইয়া, এই যে কবি বলো, নৌ বলো, তরল বলো, সভা বলো, দেখো এর সাথে ক্রিয়াপদের কোনো গন্ধ নাই। আর যেহেতু ক্রিয়াপদের কোনো গন্ধ নাই, সেহেতু কৃৎ প্রত্যয় বলে পৃথিবীতে কিছু হবে না। কি হবে তাহলে? সবকিছু হয়ে যাবে তদ্ধিত প্রত্যয়। বুঝতে পেরেছো ছোট ভাইরা? থ্যাংক ইউ। সো দেখো কৃৎ প্রত্যয় যখন আমরা পড়ছিলাম একটু কেমন জানি আনইজি লাগছিল, কঠিন লাগছিল। কিন্তু বাস্তবে তদ্ধিত প্রত্যয় শব্দগুলো কিন্তু অনেক সহজ। সুতরাং এটা পড়াটা আমার কাছে মনে হয় সবার জন্য অনেক সুবিধা। এই স্লাইডে যে শব্দগুলো রয়েছে এইচএসসি পরীক্ষার্থীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ শব্দ। বিশেষ করে এইচএসসি পরীক্ষায় নীলিমা শব্দটা অনেকবার এসেছে। গরিমা শব্দটা অনেকবার এসেছে। মহিমা শব্দটা বেশ কয়েকবার এসেছে। দ্রাঘিমা শব্দটা এসেছে। সো গতদিন ক্লাসে আমি মোস্ট ইম্পোর্টেন্ট প্রকৃতি প্রত্যয়গুলো দাগিয়ে দিয়েছিলাম। আজকেও কিন্তু আমি দাগিয়ে দিচ্ছি। এই দাগানোর উদ্দেশ্য হচ্ছে একটাই, যাতে করে আপনি বাসায় একটু ভালোভাবে পড়েন। ঠিক আছে? এবং যখন আপনি বইটা খুলে পড়বেন, পড়ার সময় যেন আমার এই দাগানোগুলো খুব ভালোভাবে পড়া হয়। ঠিক আছে?